প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে ছবি করেছেন, কাজ করেছেন। দেব, জিৎ, সেই অর্থে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পরে বাংলার সব থেকে বড় দুই সুপারস্টার। এই দুজনের সঙ্গে তো কাজ করা হয় না। এটা কেন হয়নি? আপনি অ্যাপ্রোচ করেননি, বাজেটে হয়নি? আমার সাথে দেবের একবার ফ্লাইটে দেখা হয়েছিল, আমরা ফিরছিলাম বম্বে থেকে। আমার জন্ম হাঁসখালিতে, আমার বাবা চাকরি করতেন। তারপর ওখান থেকে চলে আসি নৈহাটিতে। এখন হচ্ছে সবচেয়ে সহজ প্রফেশন হচ্ছে পরিচালক, ডিরেক্টর। শুধু অ্যাকশন আর কাট বললেই এখন ডিরেক্টর হয়ে যায়। প্রচুর ডিরেক্টরস। আমার ছবির প্রতি অ্যাট্রাকশান খুব ছোটোবেলা থেকে, মানে আমি যখন খুব ছোট পড়াশোনা করতাম, সবাই যখন ডাক্তার ইঞ্জিনিয়াররা স্বপ্ন দেখতাম, আমি ডিরেক্টর হবো সব পারবো। সিনেমাটার প্রতি আমার খুব একটা অ্যাট্রাকশান ছিল, যে সিনেমা হলে এই যে মানুষেরা অভিনয় করে, কী করে করে, কীভাবে ছবি ওঠে, কীভাবে ওদের দেখা যায়, মানুষ কীভাবে দেখে, এত আনন্দ পায়, এত অ্যাট্রাকশান। তখনকার সিনেমা একটা সাংঘাতিক ব্যাপার ছিল। ফ্লপ ছবি আমি দেখতে যেত, দেখে বোঝার চেষ্টা করতো কেন ফ্লপ। আমি স্টুডিওতে জল খেয়েছিলাম এক গ্লাস, সেই জলটার মধ্যে যে এত নেশা আছে এটা আমি জানতাম। সেই জলই হয়ে গেল আমার আলটিমেট। চিট ফান্ড এমন একটা সময়, এমন একটা ব্যাপার তৈরি করেছিল সে সময়, মানুষের কাছ থেকে বোকা বানিয়ে টাকা নিয়ে তারা কোটি কোটি টাকা নিজেরা ভোগ করছিল। আর মানুষ আশা স্বপ্ন দেখত কাগজের নৌকো। কাগজের নৌকো মানে কি জানেন? লোকে ভাসাতে যায়, জানে ভাসবে না, তবু ভাসাতে যায়, আলটিমেটলি ডুবে যায়। সিনেমা শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয়, সিনেমা একটা শিক্ষা। সিনেমা দেখে মানুষ শিখবে। ভিলেন খারাপ, খারাপ লাস্টে মরবে, মার খাবে, মরবে, তার মানে খারাপ টিকতে পারে। কী হয়েছে, ভেতরকার ব্যাপার কি, এই চিট ফান্ড ব্যাপারটা কী হলো, এমন করে প্রেশারাইজ করা হয়েছিল, আমাকে পালিয়ে বেড়াতে হয়েছিল শেষ। আর আমাকে আমার মা, আমার বাবা কান ধরে ধরে মাঠ থেকে ডাইরেক্ট একদম কান ধরে একদম বাড়ি অবধি কান ধরে নিয়ে আসতো। আমি খেলাধুলা এরকম করতাম। এবং আমার যেদিন হায়ার সেকেন্ডারি পরীক্ষার ইংরেজি পরীক্ষা, তার আগের দিন আমাকে গেম টিচার জানলা দিয়ে ডাকছে, শীষ দিয়ে। যারা বলে বাংলা সিনেমা মানে গ্যাটগারানি ছবি, তাদের জিজ্ঞেস করবেন কদিন ছবি রাখেনি, বলো 20 বছর। ও দেখা যায় না, কিন্তু এখন ভালো ছবি হয়। এখনকার দিনে প্রচুর ছেলেমেয়েরা, তারাও তো স্বপ্ন দেখে ছবির জগতে আসবে। পার্থসারথী জোয়ারদারের ছবিতে অভিনয় করার জন্যে দূরে যারা দেখছে, কারো ইচ্ছে হলো, কী পদ্ধতিতে আসবে? পয়সা দিয়েও পুরস্কার কেনা হয়, এটা যখন জানতে পারি তখন মনে হয়েছিল বাংলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়সা দিয়ে যখন পুরস্কার কেনা হয় তখন আমার মনে হয়েছিল যে তাহলে পুরস্কারের ভালোটা কি। আমাকে আমার স্ত্রী সাংঘাতিকভাবে সাপোর্ট করেছে। আমি যদি একটুও কিছু করে থাকতে পারি, আমি কিচ্ছু করতে পারিনি, যদি একটুও কিছু করে থাকতে পারি, তার জন্য আমার স্ত্রী আমাকে সবচাইতে, আমি তাকে এর মানে আমি বলবো ওর জন্যই সম্ভব হয়েছে। আজকে যে ছেলে মেয়েগুলো থাকে মফস্বলে, শহরতলিতে, একটু গ্রামে, তারা যদি মনে করে যে আমিও আগামী দিনে কোনো ডিরেক্টর হতে চাই, কী করতে হবে এই ছেলে মেয়েগুলোকে? ডিরেক্টর হতে গেলে ডিরেকশনটা জানতে হবে। ডিরেকশন শুধুমাত্র অ্যাকশন আর কাট নয়। প্রপার জায়গায় যান, পরিশ্রম করুন। খুব ভুল লোক পাবেনই। প্রত্যেক 3 জন অন্তর একটা করে ভুল লোক দাঁড়িয়েছে, কিন্তু ভালো লোকও আছে, তাই জন্য ইন্ডাস্ট্রি বেঁচে আছে। যদি করতে পারেন, আপনিও কিন্তু পৌঁছতে পারেন ঠিক সেই শীর্ষে। নমস্কার, আমি স্বরূপ দত্ত, আর আপনারা দেখছেন টলিউড ফোকাস কলকাতা সিনে স্বরূপ। সিনে স্বরূপে আজকে আমাদের যিনি অতিথি রয়েছেন, তার সঙ্গে পরিচয় করানোর আগে 2 লাইন বলে। তা হলো, ধরুন আপনি সিনেমার পরিচালক হবেন, এটা আপনার স্বপ্ন। পরিচালক হবেন, প্রথম ছবি তৈরি করবেন, তো ভালো, সেই ছবির কাজ শুরু করে দিলেন, অনেকটা করে ফেললেন, প্রায় গুছিয়ে ফেলেছেন ছবি আপনি।
করার পর বাইরে একটু শ্যুট করতে যাবেন, সামান্য কিছুটা বাকি আছে, সামান্য একটু শ্যুট করে আপনার ছবিটা কমপ্লিট। রাত্রিবেলা গিয়ে ঘুমিয়েছেন হোটেলের ঘরে, কাল সকালে উঠে কি কি কাজ করবেন আপনার সব মাথায় ছকা রয়েছে। আপনার ছবির হিরো এখানে আরেকটা ছবির কাজ করছে, সে ভোরবেলা হাজির হয়ে যাবে আপনার শুটিংয়ে। আপনার ছবির দুজন হিরোইনের একজন হিরোইন, তিনিও ভোরবেলা হাজির হয়ে যাবেন ওই জায়গায়। কিন্তু পরিচালক আপনি যে রাতে শুয়েছেন, ভোরবেলা 4টের সময় দরজায় নক, ধাক্কাধাক্কি। অন্তত হয়ে আপনি উঠলেন, আর উঠে জানলেন আপনার ছবির যিনি নায়িকা, যে হিরোইন সকালে আসার কথা ছিল, তিনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছেন। এরকম একটা পরিস্থিতি সামাল দিয়ে প্রথম ছবি করতে গিয়ে কত বেগ পেতে হয়েছে মানুষটাকে, সেই মানুষটাই আজ আমাদের সঙ্গে রয়েছেন। তবে এই প্রথম ছবির মানুষটা 25টা ছবি ইতিমধ্যে করে ফেলেছেন টালিগঞ্জে। আর বাংলার অন্যতম জনপ্রিয় পরিচালক পার্থসারথী জোয়ারদার, তিনি রয়েছেন আজ আমাদের সঙ্গে। নমস্কার পার্থ। নমস্কার পার্থদা, কী ছিল এই গল্পটা, কিভাবে সেই ছবি শেষ করেছিলেন? এটা ছিল অ্যাকচুয়ালি ফার্স্ট ছবি আমার জীবনের। সেই ছবি করতে গিয়ে সেটা বোমবাদা ছিল, মানে প্রসেনজিৎ ছিল, শ্রীলেখা ছিল, ইন্দ্রাণী ছিল, শুভেন্দু চ্যাটার্জি ছিলেন, নির্মল কুমার ছিলেন, শকুন্তলা বড়ুয়া ছিলেন, আরও প্রচুর 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 আর্টিস্ট ছিল সেই ছবিটা। ছবিটা শুরু করে প্রায় 80% শ্যুট করার পরে আমার একটা শ্যুট ছিল দীঘাতে। দীঘাতে চলে যাই, প্রথম দিন শ্যুট হয় ইন্দ্রাণী হালদারকে নিয়ে, শ্যুট হয় একা, সোলো। সেই দিন ভোর 4টের সময় আসার কথা বোমবাদা এবং শ্রীলেখা। বোমবাদা এসে পৌঁছে যায়, রুমে ঢুকে যায়, আমার সাথে কথা হয়, আমি শুয়ে পড়ছি, কাল সকালবেলা কল টাইম করে দিয়ে দেওয়া হয়। ভোরবেলা তখন 5টা বাজে, তখন আমার দরজা ধাম করে দরজার শব্দ হয়। আমি খুব ঘুম চোখে গিয়ে দরজাটা খুলি, এবার কী হয়েছে দেখলাম 2টো গ্রামের লোক এসে বলছে যে আপনি তাড়াতাড়ি উঠুন, আপনার হিরোইনের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার তখন মাথায় নেই, এই কাজটা রেজিস্টার করেনি যে শ্রীলেখা বাইরে। আমার মনে হচ্ছিল ইন্দ্রাণী হালদার বোধহয় উঠতে গিয়ে পড়ে গেছে, সিঁড়ি দিয়ে পড়ে গেছে, লেগেছে। তো ঠিক আছে, দেখো কী করে ঠিক করা যায়, দেখো। বলেও বাজবে না যেই বলেছে, তখনই আমার সেন্স ফিরে আসে, কে বাজবে না, কী হয়েছে? বলে ওই শ্রীলেখা নামটা বলতে পারছিল না ওরা, ওই যে আর্টিস্ট তার এরকম আটকে আছে। তারপর ঠিক সেই মুহূর্তে আমি দৌড়ে যাই হসপিটালে। আমি একটা বারমুডা টাইপের পরা ছিলাম, একটা স্যান্ডো গেঞ্জি পরা ছিলাম, সেই পরেই দৌড়ে যাই হসপিটালে গিয়ে দেখি 3টে বেডে 3জন, শ্রীলেখা একটায়, শ্রীলেখার মা একটায়, ড্রাইভার একটায়। শ্রীলেখার মা কথা বলছে, শ্রীলেখা কথা বলছে না, শ্রীলেখার ড্রাইভারও কথা বলছে। ভাবলাম কী হয়েছে, আর আমি একটু প্যানিক হয় আমার এসব দেখলে। তো সাংঘাতিক অবস্থা, সত্যি সিরিয়াস। দীঘা হসপিটালে গিয়ে জিজ্ঞেস করলাম কী হয়েছে, বলে ওদের বাঁচান। মা বলল বাঁচান বলতেই আমি বেরিয়ে এসে ডক্টরকে বললাম কী হয়েছে। বলে আমরা প্রাথমিকভাবে বাইরে থেকে যতটুকু বুঝেছি ট্রিটমেন্ট করে দিয়েছি, কিন্তু কিচ্ছু আমরা ইন্টারনালি কিছু জানি না কী হয়েছে, ইমিডিয়েটলি কলকাতা ট্রান্সফার করুন। আমার মুখ দিয়ে শুধু বেরোলো করতেই হবে, জীবন আগে। ওরা চলে গেল 3জন গাড়ি নিয়ে। ও সরি, আমার একটি ছেলে ওদের নিয়ে আসছিল, সেই ছেলেটি মাথায় ব্যান্ডেজ বেশে 8টা স্টিচ তার মাথা, তার নাম শ্যামল। যাই হোক, আলটিমেটলি তারা ফিরে আসে কলকাতায়। ফিরে আসার পরে বোম্বাইদাকে গিয়ে আমি বলি যে এই ব্যাপার, বোম্বাই খুব চমকে ওঠে, বাঁচবে তো? আমি জানি না। তাহলে কি প্যাক আপ করে দিবি? প্যাক আপ করবো না, গানটা শ্যুট করি যতটুকু পারি, এসছি যখন এত খরচা করে যতটুকু পারি। কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে ছবিটা বন্ধ হয়ে যাবে। ফার্স্ট ছবি আমার আর বলবে না। আর জীবনে প্রথম ছবি পাওয়া সেই পিরিয়ডটায় এখন হচ্ছে সবচেয়ে সহজ প্রফেশন হচ্ছে পরিচালক, ডিরেক্টর। শুধু অ্যাকশান আর কাট বললেই এখন ডিরেক্টর হয়ে যায়। প্রচুর ডিরেক্টরস, আমি তাদের থেকে খুব কম জানি, কম বুঝি, তারা খুব ভালো জানে। কিন্তু কিছু কিছু আছে যারা সত্যিই খুব খারাপ, এবং ঠিক সেই জায়গা থেকে বলতে পারি হয়ে গেল ড্রাইভার প্রথম, যাকে বলেছিল বাজবে না। তারপর ওর একটা হাড় ভেঙেছিল শ্রীলেখার, তারপর সেও সুস্থ হয়ে গেল। মা কিন্তু আর
সোজায় উঠে দাঁড়াতে পারেননি কখনো। আর যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা রামনগর থানায় ছিল। বহু পরে সুলেখার বাবা গিয়ে অনেক কষ্ট করে সেটা আনিয়ে নেয়। প্রায় 3 মাস পরে শ্যুট হয়। যেদিন শ্যুট হয় 3 মাস পর, সেদিন ছিল সিন এরকম যে মোমবাতা চিতায় শোয়ানো। ইন্দ্রাণী হালদার আসবে তাকে বলতে যে তোমায় খুব মিস করবো। বলতে বলতেই ফোন আসে, ইন্দ্রাণী হালদারের বাবা মারা গেছে। পাগলের মতো হাউ হাউ করে কাঁদতে কাঁদতে শট আর হয় না, চলে যাও, বাড়ি চলে যাও। সেই শ্যুটটাও বাকি থেকে যায়। আলটিমেটলি সেই ছবি বেরিয়েছে, ছবি চলেছে, মানুষ দেখেছে। তারপর থেকেই তো পরপর ছবি করার সুযোগ পেয়েছি। মানুষ দেখেছে, পরপর ছবি করার সুযোগ পেয়েছেন। সেই প্রথম ছবি বেরোনোর পর আপনি বোধহয় পুলিশের লাঠিও খেয়েছেন। হ্যাঁ, পুলিশের লাঠি খেয়েছিলাম। সেটা হচ্ছে প্রাচী সিনেমা হলে আমার ছবি রিলিজ হয়েছিল। আর আমি রাত্রেবেলা ঘুরতাম, ট্যাক্সি ভাড়া করে ঘুরতাম যে আমার পোস্টারগুলো কোথায় কোথায় লাগানো আছে, আমার নামটা দেখতাম। সেটা একটা পরম পাওয়া। সেটা মনে হচ্ছিল আমি তখন অস্কার সম্বন্ধে আজকের ধারণাটা ছিল না, তো তখন মনে হচ্ছিল এটাই আমার কাছে অস্কার। আর আমি এটা কোনোদিন পারবো, আমার পোস্টারের ছবি হবে, কলকাতা শহরের বড় বড় হোর্ডিং হবে, এটা আমি কল্পনা করিনি কখন। তারপর যেদিন ছবি রিলিজ হয় আমি খুব উৎসাহ নিয়ে হলে ঢোকার চেষ্টা করি, কিন্তু আমার তো মুখ কেউ চেনে না। ন্যাচারালি আমি ভিড়ের মধ্যে, অসম্ভব ভিড়, হাউসফুল। এই হাউসফুল কথাটার মধ্যে এত তৃপ্তি ছিল, এত স্যাটিসফ্যাকশান ছিল যে আমি এত পরিশ্রম করে আলটিমেটলি ছবিটা পর্দায় এনেছি, মানুষ দেখছে। তো আমি যখন ঢুকতে যাই, পুলিশ মারল ঠাস করে এক আমার বাড়ি। সেই লাঠির বাড়ি আমার কাছে এত প্রিয় ছিল, এত ভালো লেগেছিল, সেই ভালো লাগা ছিল। সেই ভালো লাগা বোধ হয় খুব ভালোবাসাতেও থাকে না, সেই হচ্ছে ব্যাপার। পার্থদা, সেই ছোট্ট পার্থসারথী জোয়ারদারটা কে, যার মনে হচ্ছিল আমি জীবনে বড় হয়ে ছবির পরিচালনা করব? আমার ছবির প্রতি অ্যাট্রাকশান খুব ছোটোবেলা থেকে। মানে আমি যখন খুব ছোট পড়াশোনা করতাম, সবাই যখন ডাক্তার ইঞ্জিনিয়াররা স্বপ্ন দেখতাম, আমি ডিরেক্টর হবো সব ভাবি। সিনেমাটার প্রতি আমার খুব একটা অ্যাট্রাকশান ছিল যে সিনেমা হলে এই যে মানুষেরা অভিনয় করে, কি করে করে, কীভাবে ছবি ওঠে, কীভাবে ওদের দেখা যায়, মানুষ কীভাবে দেখে, এত আনন্দ পায়, এত অ্যাট্রাকশান। তখনকার সিনেমা একটা সাংঘাতিক ব্যাপার ছিল। ফ্লপ ছবি দেখতে যেত, দেখে বোঝার চেষ্টা করতো কেন ফ্লপ। এখন তো সময় বদলেছে। তখন আমি এক টিচারের কাছে পড়তাম, সে কোনো একটা পত্রিকার মাধ্যমে টালিগঞ্জের সঙ্গে যুক্ত ছিল। তখন পাণ্ডব গোয়েন্দা বলে একটা সিনেমা হচ্ছিল, তো আমায় বলেছিল তুমি একবার ওখানে যোগাযোগ করো। তো আমি পাণ্ডব গোয়েন্দাতে কি হব আমি জানতাম না, কী করতে হবে আমি তাও জিজ্ঞেস করিনি। আর কলকাতা ছিল আমার কাছে তখন লন্ডন। আমি নৈহাটি শহর মানে মফস্বল থেকে কলকাতায় আসবো, কিছু চিনি না। রিস্ক নিয়ে আমি আমার এক বন্ধুকে নিয়ে দুজনে চলে এসেছিলাম NT1 স্টুডিওতে। ঢুকতে গিয়ে তখন প্রথম দেখি সৌমিত্র চ্যাটার্জিকে। আর সৌমিত্র চ্যাটার্জিকে দেখা মানে তখন তো ভগবানকে দেখা, যে আমি মানুষটাকে সামনে দেখছি কি করে, যেন হয় একটা, তখন একটা ইমোশন কাজ করে। সেটা সৌমিত্রবাবুকে আমি পরে কাজ করতে গিয়ে বলেছি। যার সাথে কথা বলতে বললো, সে বলল আমার কাস্টিং হয়ে গেছে। আমি যে কেন এসেছিলাম তাও জানি না, আমি ওনার নাম, ম্যাডামের নাম বলতেই উনি আমাকে বললেন আমার কাস্টিং হয়ে গেছে, আমি সরি। ফিরে গেলাম। আমি স্টুডিওতে জল খেয়েছিলাম 1 গ্লাস। সেই জলটার মধ্যে যে এত নেশা আছে এটা আমি জানতাম। সেই জলই হয়ে গেল আমার আলটিমেট। ওখান থেকে ফিরে আসি, তারপর দীর্ঘদিন তারপর চাকরি করা শুরু করলাম বাড়ির চাপে। চাকরিতে যেতাম না, মিথ্যে কথা বলতাম, স্যালারি আমার হারিয়ে গেছে, পকেট থেকে নিয়ে নিয়েছে। আমি স্টুডিওতে চলে আসতাম। আমাকে আমার স্ত্রী সাংঘাতিকভাবে সাপোর্ট করেছে। আমি যদি একটুও কিছু করে থাকতে পারি, আমি কিচ্ছু করতে পারিনি, যদি একটুও কিছু করে থাকতে পারি, তার জন্য আমার স্ত্রী আমাকে সবচাইতে, আমি তাকে আমি বলবো ওর জন্যই সম্ভব হয়েছে। আমি যদি কখনো আপসেট হতাম, ভাবতাম যে আমি আর পারছি না, পারবো না, হবে না, বলতে নিশ্চয়ই পারবে, ঠিক পারবে, তুমি যাও না, হবে 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 করতে করতে পরিশ্রম করেছি আনডাউটেডলি।
আমি এত পরিশ্রম করেছি, আমি শুধু রাতে নৈহাটিতে বাড়িতে ঘুমোতে যেতাম, তার বাকি সময়টা শুধু এখানে ঘুরতাম। তখন আমার গাড়ি ছিল না, ফিক্সড কোনো অফিস ছিল না। যখন শুটিং করতাম তখন 3 মাসের অফিস ইন্দ্রপুরীতে নিতাম, টেকনিশিয়ানে নিতাম, বা NT1-এ নিতাম। এছাড়া আমার ফিক্সড কোনো অফিস ছিল না, বা কোনো প্রোডাকশনের হাউসের অফিস ছিল, সেখানে যেতাম। সেই থেকে শুরু। তারপর চাকরি করতে করতে যখন কিছু হলো না, তখন আমাকে একজন পাঠালো উৎপলেন্দু চক্রবর্তীর কাছে। উনি তখন একটা সিরিয়াল করছিলেন। সিরিয়াল করতে গিয়ে আমি NT1-এ গিয়ে দেখা করি। আমাকে বললো, ভালো আছিস? হ্যাঁ। আমি চলে আসি। চলে আসার পরে গেট থেকে আমার মনে হলো যে আমাকে একটা ছেলে বললো, এই তুমি চলে এলে, তোমার দাদা খুঁজছে। আমি দাদাকে তো বলে এলাম, ওরা তোমার খুঁজছে। আমি আবার ক্যাজুয়ালি হাঁটতে হাঁটতে গেলাম, কথা বলা যাচ্ছে না ভিড়ে। গিয়ে দাঁড়ালাম, তো বললো, তুই চলে গেলি মানে? তোকে বললাম একটা ক্যারেক্টার করতে হবে, আমি অভিনয় করবো? বললো হ্যাঁ। ঝাড়গ্রামে শ্যুট করতে গেলাম। অভিনয়ে আমার কখনো কোনো ইন্টারেস্ট নেই। আমার মনে হয় আমি ক্যামেরার সামনে সাবলীল নই, আমি পারি না। যদি একটুও সাবলীল হই বিহাইন্ড দ্য ক্যামেরা। গিয়ে তখন শঙ্কর চক্রবর্তী পাঠ করছিল, আরও বেশ কিছু আমার লোকজন পাঠ করছিল। আমি সারাদিন সেটে বসে থাকতাম উপেন্দ্রবাবু কীভাবে কাজ করে দেখার জন্য। উনি আমায় খুব সাপোর্ট করতেন, ওখানটায় বস, কোনাটায় বস। একদিন চা দিয়েছে আমাকে সেটে, পুলিশের একটা টেবিলে। তো সেই চা যখন দেয় আমাকে, তখন আমি একটা বই সরিয়ে নিয়ে চাটা রেখেছি। চাটা খাওয়ার পর আমি বললো, চলে যাচ্ছিস? হ্যাঁ। বইটা কি? যেখানে ছিল সেখানে রাখতে হয়, কন্টিনিউটি বুঝিস না? ওইটাই আমার শুরু, সিঁড়ি। এই মানুষটা কাছে আমি বেশ কিছুদিন সঙ্গে ছিলাম, রেখেছিলেন উনি আমাকে। এই দেখতে ওর এডিটে কী হচ্ছে, আমি যেতাম খুব কম সময়ের জন্য। একবার আমি ইন্দ্রপুরীতে বসে আছি, উৎপলেন্দু চক্রবর্তী এসেছিলেন আমার অফিসে। শুনলাম তুই নাকি ছবি করছিস, দেখে তোকে দেখতে এলাম। আমি তো ঘাবড়ে গেছি। হ্যাঁ দাদা, আমি একটা সিনেমা করছি। তো বসেছেন আমার উল্টো দিকে, আমি ডিরেক্টর যে চেয়ার তার উল্টো দিকে টেবিলে। হ্যাঁ, আপনি ওখানে বসছেন কি? আপনি এখানে আসুন। বলো না, ওটা তোর চেয়ার, এটা আমার চেয়ার, আমার জায়গায় আমার চেয়ার। তো কিছু মানুষ থাকে যাদের দেখে অনেক শেখা যায়। হয়তো একটা বই, টু বি ভেরি অনেস্ট, একটা বই। তো ওই বইটা আমি ভীষণভাবে পড়ার সুযোগ পেয়েছিলাম, যার ফলে আমার মনে হয়েছিল, আমার সহজ হয়েছিল পরবর্তীকালে কাজ করতে। মানুষ কেমন হয়, কেমন হওয়া উচিত, কেন হয়, সবটা উনি আমায় দেখিয়েছিলেন। তারপর থেকে নিজে ছবি করি। আমি কখনো অ্যাসিস্ট করিনি কাউকে, আমি কারো কোনো দিন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। তারপর চলছে ব্যাস। কোনোদিন কাউকে অ্যাসিস্ট করেননি? সামান্য যে সান্নিধ্যগুলো পেয়েছেন সেগুলো শেয়ার করলেন পার্থসারথী জোয়ারদার। এই যে নৈহাটির কথা বললেন, যেখান থেকে উঠছেন, এখানেই কি জন্মানো, এখান থেকেই বেড়ে ওঠা? না, আমার জন্ম হাঁসখালিতে, আমার বাবা চাকরি করতেন। তারপর ওখান থেকে চলে আসি নৈহাটিতে মাত্র 6 মাসের জন্য, তখন আমি খুব ছোট। তারপর আমার বাবার ট্রান্সফার হয়ে যায় মাঝদিয়ায়, কৃষ্ণগঞ্জ বলে একটা জায়গা আছে, সেখানে আমি 8 বছর থাকি। 8 বছর থাকার পরে সেখানে আমি মাধ্যমিক পরীক্ষাটা দিইনি। মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে ওখান থেকে আমি শিফট করে যাই নৈহাটি। এই নৈহাটি আমার ফাইনাল হয়। ওখান থেকে শুরু হয় করতে 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 ট্রেনে যাতায়াত। সকালবেলা বেরোতাম, রাত্রিবেলা ফিরতাম। যেদিন শ্যুট থাকতো সেদিন আমি ট্রেনে করে আসতাম। প্রবলেম হচ্ছে, এমনও দিন গেছে ভিক্টর ব্যানার্জি শ্যুট করছেন, ট্রেন অবরোধ। আর ভিক্টর ব্যানার্জির সঙ্গে প্রথম কাজ, ট্রেন অবরোধ। কীভাবে গিয়ে পৌঁছেছিলাম সেটা শুধু আমি জানি। অসম্ভব স্ট্রাগল, কিন্তু বিশ্বাস করুন আমি সেই স্ট্রাগলটাকে এখন আমি এত এনজয় করি। আমার মনে হয় যে আমি স্ট্রাগলটা না করতাম তাহলে এই জায়গাটার এই মজাটা আমি পেতাম না। এবং আমি প্রত্যেককে বলি, যদি কিছু পেতে চাও স্ট্রাগল করে আদায় করো, সহজে পেও না। সহজে কোনো কিছু থাকে না, তুমি ক্যারি করতে পারবে না। পার্থদা, পরের কথা জিজ্ঞেস করার আগে মাননীয় দর্শক একবার ভাবার চেষ্টা করুন, ভিক্টর বন্দ্যোপাধ্যায় কত বড় অভিনেতা, আমাদের রাজ্যটা আমাদের দেশটা বাদ দিয়ে তিনি হলিউডে কাজ করে আসা মানুষ।
তিনি যে পরিচালকের ছবিতে অভিনয় করছেন সেই পরিচালক ট্রেন অবরোধ, লোকাল ট্রেন, যার জন্য আসতে পারছেন না। এটাই তো একটা বড় গল্প। আপনি একটু আগে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা বললেন যে প্রথমবার এসে তাকে দেখলেন। সৌমিত্রবাবু তো আপনার অনেকগুলো ছবিতে কাজ, অনেক ছবিতে পাঠ করেছেন এবং আমার মনে হচ্ছে আমি আমার পৃথিবী বলে একটা ছবি করছিলাম টাকিতে। আমি সৌমিত্রবাবুকে বললাম, আপনি আমার কাছে কিন্তু আগের দিন যাবেন। আর শুনতে চাই যে কোনোদিন আগে কোথাও যায় না শুটিং। বললো কেন? আমার দরকার আছে পার্সোনাল, আমি আর আপনি বসুন। ওইটাই দেখছি রাত্রেবেলা ফোন, আমি আগের দিনই যাব। আরও অনেক কিছু বলেছিলেন উনি, যাবেন কি কি রাখতে হবে, কি থাকতে হবে, সব খুব মজা করে। আমি আর সৌমিত্রবাবু যখন একা কথা বলছি একটা হোটেলের ব্যালকনিতে, তখন মনে হচ্ছে আমি একটা হিমালয়ের সামনে, এভারেস্টের সামনে বসে আছি। আর উনি যা তার অভিজ্ঞতা শেয়ার করছিলেন, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, উত্তম কুমার, রবি ঘোষ, আলু বন্দ্যোপাধ্যায়, তাদের যখন গল্প করছিলেন সেই সময়, সেই পিরিয়ডটার যে গল্প করছিলেন, সত্যজিৎ রায় সম্বন্ধে তিনি যা বলছিলেন, আপনি কোন বইয়ে পাবেন, কোন লেখায় পাবেন? তো সেগুলো আমার জীবনে একটা, এগুলোই আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড আমি নিয়ে রেখেছি এবং সারা জীবন আমার কাছে থাকবে। মাননীয় দর্শক, আমি জানি না আপনি দেখেছেন কিনা, বোধহয় দেখেছেন, কাগজের নৌকো বলে একটি ছবি আছে। পার্থতাই বানিয়েছিলেন, পরিচালক ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বিক্রম বন্দ্যোপাধ্যায় দুজনেই ছিলেন। এই বাংলাটাই সেই 2012-13 সাল নাগাদ থেকে আজও তার রেস্ত রয়ে গেছে। চিটফান্ড কেলেঙ্কারি কত কী হচ্ছে। সেই সময়ের আগে বোধহয় চিটফান্ড নিয়ে এরকমভাবে কোনো ছবি বাংলাতে তৈরি হয়নি। সেই ছবির অভিজ্ঞতা তো শুনবই। একটা জিনিসের সঙ্গে একটু তির্যকভাবে, আড়াআড়িভাবে আপনাকে প্রশ্ন করছি পার্থদা, এরকম একটা জ্বলন্ত ইস্যু নিয়ে ছবি করলেন, আবার আমরা সাধারণ ভাষায় বলি না একটা শব্দ, বড় সেফ খেললেন। মানে এরকম একটা জটিল সমস্যা যা রাজ্যের কত মানুষের সমস্যা করেছে, অথচ সরকারকে সেভাবে দায়ী করে ছবিটা বানাননি, গলদ দেখিয়েছেন, সরকারের দিকে যাননি, কোনো পলিটিক্যাল বার্তা ছিল না। এরকম একটা জ্বলন্ত রাজনৈতিক বা সামাজিক সমস্যায় নিয়ে ছবি করে রাজনীতিকে সামান্য টাচ পর্যন্ত করলেন না। যত কিছু রাজ্যে খারাপ কিছু হয়, রাজনৈতিক সাপোর্ট আছে কি নেই সেটা তো পরের ব্যাপার, কিন্তু মানুষগুলো যা মানুষকে ঠকিয়েছে, আমার কেন, প্রত্যেকের সিনেমা কিন্তু একটা দায়িত্ব পালন করে সবসময়। সিনেমা শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয়, সিনেমা একটা শিক্ষা। সিনেমা দেখে মানুষ শিখবে, ভিলেন খারাপ, খারাপ লাস্টে মরবে, মার খাবে, মরবে, তার মানে খারাপ টিকতে পারে না, খারাপের অবসান হয়। এটা কিন্তু একটা শিক্ষা। প্লাস এমন এমন শিক্ষা, যেমন আপনি যদি সত্যজিৎ রায়ের ছবি দেখেন, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, এটা সিনেমা, এটা সিনেমার থেকে অনেক বড় ব্যাপার। তো সিনেমা যেহেতু একটা দায়িত্ব পালন করে, সেখানে প্রত্যেকটা মানুষ চেষ্টা করে, আগামী দিনেও চেষ্টা করবে যে সমাজের কিছু দুর্নীতি বা কিছু ব্যাপার মানুষের চোখের সামনে তুলে ধরতে। চিটফান্ড এমন একটা সময়, এমন একটা ব্যাপার তৈরি করেছিল সে সময়, মানুষের কাছ থেকে বোকা বানিয়ে টাকা নিয়ে তারা কোটি কোটি টাকা নিজেরা ভোগ করছিল। আর মানুষ আশা স্বপ্ন দেখত কাগজের নৌকো। কাগজের নৌকো মানে কি জানেন? লোকে ভাসাতে যায়, জানে ভাসবে না, তবু ভাসাতে যায়, আলটিমেটলি ডুবে যায়। আমরা কাগজের নৌকো বানাই আর জলে ছাড়ি, আমরা কি ভাসবে? ভাসে তো না। ঠিক সেইভাবেই মানুষ এই আশা নিয়ে কাগজের নৌকো ভাসাতো, টাকা পাবে, সব ডুবে গেছে। তাদের কেন, সে টাকা কিভাবে নিয়েছে, কিভাবে গেছে, কোথায় গেছে, কিভাবে মানুষের কাছ থেকে নিত, আলটিমেটলি তার রেজাল্ট কি, পুরো ছবিটাই কিন্তু আপনি কাগজের নৌকে পাবেন। তো যখন আমি কাগজের নৌকো ছবিটা করি, আমার মনে আছে তখন আমি আরেকটা ছবি করছিলাম, মাসুম বলে একটা ছবি। একটা 14 বছরের মেয়ে অ্যাক্সিডেন্টালি প্রেগনেন্ট হয়, তারপর সেই মেয়েটার ভবিষ্যৎ কী হয়। তখন ওই ছবিটা নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম। তো যখন ছবিটা রিলিজ করে, আমার মনে আছে তখন সমস্ত সারা ভারতের খবর, মানে যারা খবর করে তারা পিছনে পড়ে গেছিলো যে ছবিটা ঠিকমতো চালানো হচ্ছে না, ছবিটা নন্দনে কেন চান্স পায়নি, ছবিটা কেন তুলে দেওয়া হচ্ছে, কি হয়েছে, ভেতরকার ব্যাপার কি,
এই চিট ফান্ড ব্যাপারটা কী হলো, এমন করে প্রেশারাইজ করা হয়েছিল, আমাকে পালিয়ে বেড়াতে হয়েছিল সেই সময়। আমার মনে আছে একটা ন্যাশনাল চ্যানেল থেকে এসেছিল, সে আমার প্রশ্ন করেছিল, তো আমি প্রথম দু একটা কথা বলেছিলাম। আর সেদিন আমার মনে আছে আমার শ্যুট ছিল, মাশরুম শ্যুট করছিলাম না, আমি করছিলাম অন্য না বলে একটা ছবি করছিলাম, যাতে অনন্যা চ্যাটার্জিকে নিয়ে, নাইজেলকে নিয়ে একটা ছবি করছিলাম। সেই ছবিতে উষা উত্তুপ একটা গানের পাঠ করেছিলেন, সেই শ্যুটটা সেদিন ছিল। আমাকে পালিয়ে যেতে হয়েছে শ্যুট করতে বসে। তখন মনে হয়েছে আমি বোধহয় বড় প্রবলেমে পড়ে যাব, বড় প্রবলেমের শিকার হয়ে যাব। কারণ যা সেই সময় একটা উত্তাল সময়, এমন সময় রিলিজ হয়েছিল, ঠিক সেই সময় এই ধরা পড়েছিল একটা চিট ফান্ড কোম্পানি। প্যানিক হয়েছিল, ভয় পেয়েছিলাম ইন দ্য সেন্স, মানে মৌচাকে যদি ইট পড়ে, মৌমাছি তো কামড়াবেই, তো মৌমাছির কামড়ের ভয় পেয়েছিলাম। আলটিমেটলি ছবিটা সেভাবে চালাতে পারেনি, কিন্তু অদ্ভুত ব্যাপার, ছবিটা দেখেছে বহু মানুষ থ্রু অনলাইন আর কি। আর একবার ভিক্টর ব্যানার্জি আসাম থেকে আমায় ফোন করে বলেছিলেন যে, আমাকে সাহেব বলতেন, সাহেব আমি আসামের একটা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, তো আমার একজন ভদ্রলোক, এক ভদ্রমহিলা এলেন, এসে বলছেন যে আপনাকে দারুণ লাগলো আমার দেখে, কাগজের নৌকো দেখে। তো আমার খুব ভালো লাগলো, আমি তো আরও বড় বড় ছবি করেছি। ওরা কিন্তু শুধুমাত্র এই কথাটাই বললো। আমারও ভালো লাগলো, ভিক্টর ব্যানার্জি আমাকে ফোন করে এইভাবে বললেন। আর আমাকে অসম্ভব স্নেহ করতেন, অসম্ভব ভালোবাসতেন। এমনকি আমার মনে আছে ভিক্টর ব্যানার্জি একটা বাঘের নাম। আমি যখন ভিক্টর ব্যানার্জিকে নিয়ে ছবি করিনি, তখন শুনতাম ভিক্টর ব্যানার্জিকে নিয়ে কাজ করা মানে এমন একটা ব্যাপার, উনি প্রচণ্ড রেগে যান, সব স্ক্রিপ্ট ছুঁড়ে বানেন, এই বানেন সেই বানেন। আমি দেখলাম ভিক্টর ব্যানার্জি থেকে সুন্দর আর্টিস্ট আর নেই, অসম্ভব ডিসিপ্লিনড, একটা বিদেশি কায়দায় চলা মানুষ। এবং আমরা যখন লাঞ্চ করতাম, উনি লাঞ্চ করতেন। তা আমি জিজ্ঞেস করতাম আপনি কী খান? বলে আমি সকালবেলা একটা বয়েলড পটাটো খেয়ে আসি, আর আমি সারাদিন কিছু খাই না, ডিনার করি। কে কি খাচ্ছে ঘুরে ঘুরে দেখা, এটা ভিক্টর ব্যানার্জি। কারণ আপনি বসুন না, উনি বসতেন না, দাঁড়িয়ে থাকবেন, কখনো বসতেন না, চেয়ার দিলেও বসবেন না, দাঁড়িয়ে থাকবেন। আমি প্রায় 4টে ছবি করেছি ভিক্টর ব্যানার্জিকে নিয়ে। আমার সঙ্গে হৃদ্যতা বেড়েছে, কোনো মানে অসুবিধা হয়নি, অশান্তি হয়নি, খুব ভালো কাটিয়েছি সময়টা। আবার কিছুদিন আগেই কথা হচ্ছিল একটা ছবি নিয়ে, দেখা যাক আবার হয়তো কাজ করব। নিশ্চয়ই হবে, আমাদের সেরকমই প্রার্থনা থাক। অর্থাৎ যেহেতু এই বিষয়ে কথা হচ্ছে, আর একটা লাইন জিজ্ঞেস করব। আমি নিজে কাগজের নৌকো দেখেছি। আমার ছবিটা দেখে কোথাও মনে হয়নি যে ছবি যারা বানাচ্ছেন, যিনি বানাচ্ছেন, তারা সরকারের দিকে দোষারোপ করছে। 1, 2, আমি বিভিন্ন ক্ষেত্রে আপনাকে কথা বলতে শুনেছি, আপনি এরকম একটা লাইন বলেন, দেখুন সব কিছু সরকারের দিকে না ঠেলে দিয়ে ভালো নাগরিক হিসেবে আপনাদেরও এটা করা উচিত, আমাদেরও এটা করা উচিত। এই যে আপনি বেশ যত্ন নিয়ে এই কথাগুলো বলেন, আপনি খুব রাজনৈতিক সচেতন মানুষ, অথবা আপনি রাজনীতির লোকেদেরকে চটাতে চান না, বা আপনাদের এখন যারা টালিগঞ্জে কাজ করে, ছবি করে, এই রাজনীতির মধ্যে কি বেড়াজালে ঢুকতে হয়? বেরোন কীভাবে? রাজনীতি সব কিছুর মধ্যে আছে। আমরা সারাদিন যা করি, যা কিছু করি, সব কিছুর পেছনেই রাজনীতি আছে। রাজনীতিকে অ্যাভয়েড করে দূরে ঠেলে একটা মানুষ বাঁচতে পারে না। কিন্তু পছন্দ অপছন্দের ব্যাপার আছে। এবার ব্যাপার হচ্ছে, এর আগে যে দল ছিল, সেই সময়ও যথেষ্ট খারাপ কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে। এখন যিনি আছেন, সেখানেও যথেষ্ট খারাপ কাজ হয়, ভালো কাজও হয়। আবার আগামী দিন যারা আসবেন, তারা হয়তো আরও খারাপ হবে বা আরও ভালো হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোন দল আমার প্রফেশনে, আমার জনজীবনে বেশি বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি শুটিং করতে পারি, এখন শুটিং করতে কোনো বাধা হয়নি কখনো আমার আজ অবধি। তবে একটা কথা বলতে, প্রত্যেকটা মানুষের যোগ্যতা অনুযায়ী সেই পদে থাকা উচিত। যেমন ধরুন, আমি
ইকোনমিক্সের কিচ্ছু জানি না, আমি অর্থমন্ত্রী, বা আমি ক্যামেরার লুকথ্রু কোথা দিয়ে করতে হয় আমি জানি না, আমি ক্যামেরাম্যান, সেটা হওয়া উচিত না। সেটা যদি হয় তাহলে সেই কর্মকাণ্ডটাই কিন্তু নষ্ট হয়। এটা বলে কি ইঙ্গিত করছেন? ইঙ্গিত কিছু করিনি, ইঙ্গিত করছি যোগ্য লোকের যোগ্য জায়গা দরকার। আমাকে যদি আপনি হাল ধরে চাষ করতে বলেন, আমি যেমন পারবো না, খুব চেষ্টা করব, আমি আপনাকে পাওয়ার দেখাবো। আলটিমেটলি চাষ কিন্তু হবে না, চাষের ক্ষতি হবে। ফসল যখন তুলবেন ঘরে তখন দেখবেন আপনার অনেক ক্ষতি হয়ে গেছে। জানি না সে ক্ষতি হবে কিনা বা হচ্ছে কিনা, হতে পারে। আমরা মাননীয় দর্শকের রাজনীতিতে আর গেলাম না, ও কচকচানির দরকার নেই। পার্থদাকে জিজ্ঞাসা, পার্থদা একটু আগে বললো, আচ্ছা পার্থদা, আপনি যদি পরিচালক না হতেন ছবির, আর কোনো গুণ যেটা আপনি করতে পারতেন? আমি খুব অ্যাকচুয়ালি বেগুন, আমার কোনো যোগ্যতা সেইভাবে নেই, আমি কিছু জানিও না। আমি না গাইতে পারি, না অভিনয় করতে পারি, না ভালো কথা বলতে পারি। আমি একেবারেই বিগ জিরো। ওই টুকটাক কোনো রকম অ্যাকশান কাট বলে একটু সিনেমা টিনেমা বানাই। কিন্তু আমার নেশা ছিল, আমি স্বপ্ন দেখতাম ছোটবেলা থেকে যে আমি প্লেয়ার হব। আমি তখন, আমার সময় সুরজিৎ সেনগুপ্ত ছিল সাংঘাতিক একজন ফুটবলার, তখন সুনীল গাভাস্কর ছিল সাংঘাতিক একজন ক্রিকেটার। ওদের থেকে মনে হতো যে আমি এদের মতো। প্রচুর খেলাধুলা করেছি। আজকে তো বাচ্চারা খেলার সুযোগই পায় না। আর আমাকে আমার মা, আমার বাবা কান ধরে ধরে মাঠ থেকে ডাইরেক্ট একদম কান ধরে একদম বাড়ি অবধি কান ধরে নিয়ে আসতো। আমি খেলাধুলা এরকম করতাম। এবং আমার যেদিন হায়ার সেকেন্ডারি পরীক্ষার ইংরেজি পরীক্ষা, তার আগের দিন আমাকে গেম টিচার জানলা দিয়ে ডাকছে, শীষ দিয়ে। সে গেম টিচারকেও খুব ভয় পেত সবাই, শীষ দিয়ে ডাকছে, কারণ সব উইকেট পড়ে গেছে, 3টে উইকেট বাকি আছে, আমি যদি না যাই খুব কেলেঙ্কারি হবে। আমি দরজাটা আস্তে করে বন্ধ করে এক লাফ দিয়ে একদম কাট্টু মাঠে খেলাধুলা করেছি, আমি গেমটা জিতেছি। কিন্তু খেলা শেষ করতে পারিনি। আমার মা গিয়ে ডাইরেক্ট ওখান থেকে, মায়ের শ্রেণী পড়া ছেলে আমি, আর তখন মায়েরা গায়ে হাত দেওয়ার সাহস পেত, আমাদের মতো সন্তানরা ছিল। এখন দিলে মুশকিল আছে, কারণ এখন তো অনেক প্রবলেম আছে। যাই হোক, নিয়ে এসে বাড়িতে উত্তম মধ্যম মার খেলাম, কিন্তু মনের মধ্যে স্যাটিসফ্যাকশন ছিল, জিতিয়ে তো দিয়েছি, এরকম একটা ব্যাপার। খুব একটা খারাপ বোধহয় খেলতেন না? ইডেন গার্ডেনেও খেলেন? আমি খেলেছি আমার স্কুলের হয়ে ইডেনে খেলেছিলাম। প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ক্রিকেট খেলেছি বহুদিন, দীর্ঘ সময়ে। কলেজ পিরিয়ডেও আমি খেলেছি। আমি বল করতাম, ব্যাট করতাম। অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা হলো, বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কথা হলো, আমি আর একজনের নাম করতে চাই, রাজেশ শর্মা। এই মানুষটা প্রচুর ছবিতে আপনার সঙ্গে কাজ করেছেন, বরং রাজেশ শর্মা হয়ে ওঠার জন্য বোধহয় আপনার ছবিগুলোর অনেক অবদান। কি বলবেন? রাজেশ শর্মার পেছনে আমার কোনো অবদান নেই। রাজেশ শর্মা একাই যথেষ্ট। তবে আমার যত প্রিয় বন্ধু আছে, ক্লোজ ফ্রেন্ড আছে, তার মধ্যে রাজেশ শর্মা একজন। কারণ ও আমার জন্য, আমার উপকার করেছে ও অনেক, প্রচুর। আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। ব্যাপারটা হচ্ছে যে আমি শ্যুট করতে গেছি কখনো বাইরে, আমি যাব, একটা সিন আমি যাব, আমি করব, সেটা করেছে। এবং আমার মনে আছে আমি একবার কিছুদিন আগে, বছরখানিক হয়নি, একটা পাহাড়ে শ্যুট করতে গেছিলাম। দুপুরবেলা খেতে বসেছি, প্যাকেজ ছিল আমাদের হোমস্টেতে, যে দুপুরবেলা খেতে দেবে, সকালবেলা খেতে দেবে, বিকেলবেলা খেতে দেবে, সন্ধ্যেবেলা রাতে খেতে দেবে। তো যখন দুপুরবেলা খেতে বসছি শুটিং করে এসে, রাজেশ আমার পাশে বসে আছে, দেখি শাক, ভাত আর আলু ভাজা, এছাড়া কিছু নেই। হ্যাঁ গো, আর খাবার? বললো পাহাড়ে এর থেকে বেশি খাবার পাওয়া যাবে না। আমি তো একটু অমলেট করে দাও। ডিম নেই। বলো ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়ে যাবে। আমি সত্যিই কিন্তু খেতে পারিনি। রাজেশ খুব তৃপ্তি করে খেয়েছে এবং সেই নিয়ে কখনো কোনো দিন কিছু বলেনি। ট্রেন থেকে নেমেছি, আমি বললাম যে তুমি আর আমি একটা গাড়ি নিয়ে চলে যাই। তো একটা ছোট্ট বাস ভাড়া করেছি, সেটা চলে যাবে। না না, আমি বাসে যাব। সেই গাড়ি ছেড়ে বাসে এসেছি। আমি টাকিতে শ্যুট করছি, আমি ওর জন্য হোটেল বুক করেছিলাম, 5 স্টার হোটেল। আর আমি ছিলাম টিমের সাথে,
সকালবেলা কল টাইম দিতে হয়, রাত্রেবেলা বোঝাতে হয়, হিন্দি ছবি। এসে বললো, কোথায় তুমি গুরু? অনেক গুরু গুরু বলে ডাকে। আলাম যে আমি হোটেলে আছি। বলো আমিও তো হোটেলে আছি। আমি ওই হোটেলে আপনি নেই, ওটাই তুমি থাকো, আমি এটা থাকবো। ও তোমার রুম নাম্বার বলো, তোমার সাথে দেখা করতে যাবো। কারণ আমি এখানে শ্যুটই করছি, শ্যুট চলছে। লাগেজ নিয়ে চলে এলো, বললাম এখানে থাকবো। সকালবেলা ভোর 5:30টার সময় হাতে রেডিও নিয়ে সবাইকে ডেকে ডেকে তুলতো। ওকে বলে দেওয়া হতো তুমি সবাইকে তুলে দেবে। রাজেশ শর্মা সবাইকে তুলত। দেবেশ রায় চৌধুরীকে নিয়ে আমি শুটিং করতে গেছিলাম ঘাটশিলায় কয়েকদিন আগে। তো দেবেশদা শুটিং শেষ, আমি দেবেশদা কী করবে? থেকে যাও। গিয়ে কী করবে? শ্যুট আছে। ওরা 2 দিন ফাঁকা, থেকে যাও। কিন্তু থাকলে একটা হবে না, তোমার কিন্তু প্রোডাকশান বয়ের কাজ করতে হবে। ওগুলো করবো। কী করতে হবে? চা ফা সব দিতে হবে। কিন্তু সত্যি দেবেশদাকে, কিন্তু দেবেশদা আমরা কিন্তু চা খাবো। দেবেশদা গিয়ে চায়ের লোককে চায়ের কথা বলছে, খাওয়ার লোককে খাওয়ার কথা বলছে, দাঁড়িয়ে থেকে খাচ্ছি। দেবেশদা বসো, না তোমরা খেয়ে নাও, আমি তো বয়। এসব মানুষ পাওয়া যাবে না। এরা শুধুমাত্র আর্টিস্ট না, আর্টিস্ট সম্বন্ধে মানুষের একটা ধারণা আছে যে তাদের খুব ট্যান্ট্রামস হয়, এই হয়, প্রবলেম হয়। এরাও আছে। রাজেশ শর্মা আজকে ন্যাশনাল আর্টিস্ট, প্রত্যেকটা ছবিতেই কোথাও না কোথাও গুঁজে রয়েছে। অ্যাকচুয়ালি লাকি আর্টিস্ট, যে ছবিতে থাকে সেই ছবিটা খুব জায়গা পায়। এরা বম্বে একটা আছে, তো ও নিজের যোগ্যতায় গেছে। অর্থাৎ একটা লাইন কথা বলতে ইচ্ছে করছে, লাকি আর্টিস্ট এরকম শব্দ আমরা সাধারণ মানুষ এই শব্দটার সঙ্গে পরিচিত না। আমি জানি না পরিচালকরা বা ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বলেন কিনা। শর্মা টাইটেলে কী আছে জানি না। আপনারা যারা ক্রিকেট খেলা পছন্দ করেন, IPL দেখেন, দেখবেন করুণ শর্মা বলে একজন ক্রিকেটার আছে। এই ক্রিকেটারকে সব দল, সবকটা ফ্র্যাঞ্চাইজি এই জন্যেই নেয়, করুণ শর্মা যে দলে থাকে সেই দল IPL চ্যাম্পিয়ন হয়। রাজেশ শর্মার বিষয়ে অনেকটা তেমন বললেন পার্থরা, প্লিজ বলুন কথা। তো না, লাকি আনলাকি একটা ব্যাপার তো আছেই। আমরা প্রত্যেকটা মানুষ ভাগ্য বিশ্বাস করি। ভগবান কজন বিশ্বাস করি জানি না, আমি তো ভীষণ বিশ্বাস করি। তো ভাগ্য বিশ্বাস করি। আমি আপনাকে নিয়ে একটা ছবি করলাম প্রথমবার, ছবি খুব স্মুথ গেল, আমার মনে হবে আপনি লোকটা লাকি। অ্যাটলিস্ট আপনি প্রথমবার আমার ছবিতে পাঠ করলেন, ছবিটা আটকে গেছে, করতে পারছি না, বেরোচ্ছে না, শুটিং আটকে যাচ্ছে, প্রবলেম হচ্ছে, কেউ মারা যাচ্ছে, তার জন্য শুটিং বন্ধ। এই লোকটাকে না মনে হয় লোকটা না আল্লাহ দিয়েছে। প্লাস ছবি যদি চলে মনে হয় এই টিমটা খুব ভালো, এই টিমটা খুব লাকি টিম। আমি সেই টিম নিয়ে এইভাবে পরপর কিন্তু 3খানা ছবি করেছি। আমার সেই ছবিতে চেনা মুখ খুব কম, অচেনা মুখ বেশি। কেউ তারা যা পাঠ করেছে, যারা চেনা মুখ তাদেরও ভাবতে হবে যে বা এত ভালো পাঠ করে। যারা সবাই চেনা মুখ তারা যে সবাই ভালো অভিনয় করে তা আমি বলবো না। যারা চেনা তাদের একটা এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি আছে, চেনারা সবাই হতে পারে না, তাদের কিছু না কিছু একটা ব্যাপার আছে, এক্সপেক্টার থাকে। কিন্তু সবাই ভালো অভিনেতা বা অভিনেত্রী এটা আমার কাছে অন্তত নয়। অর্থাৎ ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে থাকা মানুষরা সবসময় ওই নেপোটিজম হ্যান ত্যান এই ধরনের শব্দ বলে। হাঁসখালির একজন মানুষ পরে নৈহাটিতে আসলো, কাউকে চেনে না, সেই মানুষটা এই ইন্ডাস্ট্রিতে 25টা ছবি বানিয়ে ফেলল। কতটা কঠিন লড়াই! এটা আমি শুধু বলে না, এরকম হয়তো অনেকেই আছে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত না, উনি এসছেন এখানে ইন্ডাস্ট্রিতে। কিন্তু একটা কথা বলবো, অসম্ভব লড়াই। যে লড়াইয়ে আপনার আগে পরে পাশে কেউ নেই, আমি একা। আমার সে সময় কোনো বন্ধু ছিল না। আমি একবার স্টুডিওতে ঢুকছিলাম, আরেকটা ঘটনা আপনাকে বলি, সেটা হচ্ছে আমি টেকনিশিয়ান স্টুডিওতে তখন সিকিউরিটি ছিল, দারোয়ান ছিল। তো আমার বাইরে থেকে 2জন বন্ধু আর বন্ধুর ওয়াইফ এসেছিল যে আমি বাংলা সিনেমাতে দেখি, আমাকে আবার শুটিং দেখাবি, তুই তো স্টুডিওতে যাস। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না। আমার কাছে এসছি, আমি তাদের নিয়ে টালিগঞ্জে এসেছি, টেকনিশিয়ানদের যে ঢুকতে গেছি, আমি ঢুকতে গেছেন, কিছুতেই আমার সেই দারোয়ানটা ঢুকতে দিল না। মান সম্মান তাকে আলাদা ডেকে বললাম আমি পয়সা দিচ্ছি, বললাম না আমি দিতে পারবো না, ঢোকাতে পারবো না, ঢুকতে পারলাম না। আমার একটা দিন গেছে, সেই লোকটাকে নিয়ে আমি টেকনিশিয়ান স্টুডিওতে শুটিং করেছি, আর সেই লোকটা আমাকে টেকনিশিয়ান স্টুডিওতে দাঁড়িয়ে প্রণাম করেছে। তখন আমার মনে হয়েছিল ওই দিনটার কথা। তো আমি প্রতিশোধ নিই, কিন্তু সেদিনকে যে আঘাতটা পেয়েছিলাম
সেই জায়গাটায় মনে হয়েছিল যে না, আমি পারলাম। তো সব কিছু প্রতিশোধ নেওয়ার দরকার নেই। দিন ঘুরে ফিরে অনেস্টি থাকলে আবার মনে হয় মানুষ ফিরে আসে। নিজের ছবি তো দেখেনি, অন্যান্য পরিচালক যারা কন্টেম্পোরারি, এখন যে সমস্ত পরিচালকরা ছবি এখন বলবো, হ্যাঁ। আমার খুব প্রিয় হচ্ছে তরুণ মজুমদার। আমার ভীষণ প্রিয়। এখনকার পরিচালকদের মধ্যে আমার কৌশিক গাঙ্গুলির ছবি দেখতে খুব ভালো লাগে, ভীষণ আমি মন দিয়ে দেখি, আর আমার খুব টানে, খুব ভালো লাগে। সব পরিচালকের ছবি আমার ভালো লাগে। তারা খুব নামী পরিচালক, তাদের নামে টিকিট বিক্রি হয়, তারা বড় বড় প্রোডাকশনে ছবি করে। বাংলায় কোনো পরিচালকের নামে টিকিট বিক্রি হয় এটা পার্থসারথী জোয়ারদার বিশ্বাস করেন? দেখুন, অ্যাকচুয়ালি কোনো আর্টিস্ট আর কোনো পরিচালক কোনো দিন কোনো ছবি করার আগে বলতে পারবে না আমার ছবিটা হিট হবে। পৃথিবীতে যত সিনেমা হয়েছে, প্রত্যেকটা সিনেমা যখন প্রি প্রোডাকশন চলেছে তখন কিন্তু ওদের মাথায় চলে ছবিটা হিট করবে। তাতে অমিতাভ বচ্চনও সাইন করেছে, শাহরুখ খানও সাইন করেছে, সালমান খানও সাইন করেছে। তাদের ছবি ফ্লপ করেনি। তারা কি জানতো যে ফ্লপ করবে? তারা তো জানতো 100% হিট করবে। তো কি থাক, হিন্দুস্তান বলে একটা ছবি হয়েছিল আমির খান তো এত বোকা মানুষ না, তো ডিজাস্টার ছবি। তাই জন্য কলকাতা ইন্ডাস্ট্রিতে কোনো পরিচালক ছবি হিট করতে পারে চ্যালেঞ্জ করে, এটা কোনোদিনই পারবেও না। তবে কোনো পরিচালক ছবি না চললেও ভালো ছবি বানাতে পারে, এরকম পরিচালকের মধ্যে কৌশিক গাঙ্গুলি অবশ্যই একজন। আরও বেশ কিছু আছেন, কিন্তু সবাই নয়। যারা নিজেদের ভাবে যে আমরা এক্সেপশনাল, অ্যাকচুয়ালি নট টু মি, অ্যাকচুয়ালি আমি সেটা ফিল করি না। গত 6-7 মাসের মধ্যে বহুরূপী, খাদান দুটো ছবি খুব হিট, মানুষ দেখেছে এমনটা। দুটো কোনো ছবিটাই দেখেছে? আমি খাদান দেখেছি। কেমন লেগেছে? খাদান একটা কমার্শিয়ালি বেশ ভালো ছবি, খুব ভালো ছবি কমার্শিয়ালি, এবং ছবিটার যত্ন করে বানিয়েছে, খরচ করে বানিয়েছে, দেব ভালো পাঠ করেছে। যারা বলে বাংলা সিনেমা মানে গ্যাদগাদানি ছবি, তাদের জিজ্ঞেস করবেন কদিন ছবি রাখেনি, বলো 20 বছর, ও দেখা যায় না। কিন্তু এখন ভালো ছবি হয়। খাদান ভালো ছবি, কিন্তু খাদান ভালো ছবি ইন দ্য সেন্স আপনি একটা বিরাট ভাবনা চিন্তা নিয়ে দেখতে গেলেন ছবি, সেই ছবি খাদান নয়। খাদান হচ্ছে এন্টারটেনমেন্ট। আপনি একটা রোল কিনলেন, খেলেন, হেভি লাগলো খেতে, খাওয়া শেষ, একটা অ্যান্টাসিড খেয়ে নিন, ঠিক আছে? এছাড়া খাদান কিচ্ছু না। বহুরূপী গুড বউ, ভালো ছবি, আপনাকে ভাবাবে, এর মধ্যে ব্যাপার আছে। আমি দুটো ছবি দেখেছি, দেখে বলছি। তো শিবু নন্দিতা ম্যাডাম, তারা ভালো ছবি বানান, ম্যাক্সিমাম ছবি তারা ভালো বানানোর চেষ্টা করেন। তো এখন ভালো বাংলা ছবি হয়, সব নয়। তাহলে বাংলা ছবির ভবিষ্যৎ ভালো বলছেন? ভবিষ্যৎ ভালো বা খারাপ সেটা অনেকটা ডিপেন্ড করে দর্শকদের উপরে। তার কারণ আমার কথা হচ্ছে, খারাপ ছবিও তো আপনি দেখে বলবেন খারাপ, সেই বলার দিনটা কবে আসবে আর ফিরবে কিনা? সবাই তো বলে ও ছবি দেখা যাবে না, খারাপ। ভাই দেখে এসো। খারাপ ছবি তুমি না দেখে যদি বলো খারাপ ছবি, তাহলে সেই ছবিটা ভালো হবে কি করে? প্লাস খারাপ ছবি বলে কিছু নেই, সব ছবি কষ্ট করে বানানো। একটা মানুষ একটা স্বপ্ন নিয়ে ছবি বানায়, মানুষ না দেখে বলে দেয় খারাপ ছবি। তবে বাংলা ছবির ভবিষ্যৎ যদি বলেন, বাংলা ছবির ভবিষ্যৎ কিন্তু বাংলা ছবি না, সব পৃথিবীর বিশ্বের ছবির কথা বলছি, তা কিন্তু ছোট বাক্সের মধ্যে বন্দী হয়ে যাচ্ছে। আমি আমার মোবাইলে যদি সমস্ত পৃথিবীর চ্যানেল পেয়ে যাই, আমি তাড়াতাড়ি স্নান করে কেন সাইকেল নিয়ে বাসে করে আমি সিনেমা হলে লাইন দিয়ে টিকিট কেটে দেখব? আমি ওটিটি দেখব। ওটিটিতে যা খরচা হয় এখন, একটা সিনেমার থেকে বেশি, আর তার এত ডিটেইলিং যে কল্পনা করা যায়। আমি সিনেমা দেখতে যখন গেছি, মজা পেয়েছি, আনন্দ পেয়েছি, সে মজা আমি এখন আরামসে ফ্যান চালিয়ে ঘরে বালিশ পেতে শুয়ে দেখছি, মা চা দাও বলতে পারছি। তাহলে আমি 200 টাকা কেন খরচা করবো? এই ভবিষ্যৎটা কিন্তু সিনেমার জন্য সারা বিশ্বে খারাপ। এবং আগামী দিন জানি না এইভাবে মানুষ
আর সিনেমা দেখতে পছন্দ করবে কি না, কঠিন ব্যাপার আমার মনে হয়। এটা তো সমস্যার কথা বললেন, বুঝতে পেরে ঘুরে দাঁড়ানোর কোনো উপায় আছে? ঘুরে দাঁড়ানোর উপায় একমাত্র যে জোয়ারে গা ভাসানো, যে ট্রেন চলছে তার সাথে এগিয়ে যাওয়া। ওয়েব সিরিজ চলছে, ওয়েব সিরিজের সাথে মেলাতে হবে, ছবি করতে হবে, ছবি করে আপনাকে অনলাইন রিলিজ করতে হবে। পর্দায় মানুষ গিয়ে ছবি দেখে, যে ছবি আপনার হিট করুক না, কটা ছবি পয়সা দেয় হল থেকে? 105টা ছবি দেওয়া কি কোনো, আপনি জানেন প্রডিউসারকে বোঝাতে গেলে আপনাকে বোঝাতে হবে যে প্রডিউসার বলবে আমি একটা, ধরুন একটা সিনেমা বানানো কঠিন ব্যাপারটা কীরকম, আপনাকে যদি বলি আমি 10,000 টাকা ধার দেবেন, আমি বলি আবার আমাকে টাকা ধার চেয়েছে, ঠিক আছে দেবো, কবে দেবেন? আর 6 মাসের মধ্যে আপনাকে দিয়ে দেবো। 6 মাস? কত টাকা দেবেন? আমরা ব্যবসা করবো 10,000 টাকা দিয়ে, যদি প্রফিট হয় আপনাকে আমি 12 টাকা 13 টাকা দিয়ে দেবো, আর যদি ফ্লপ হয় তাহলে 3-4 টাকা দেবো। আপনি আমায় দেবেন টাকা? দেবেন না তো, কোনো লোক কোনো দিন দেবে না। একটা প্রডিউসার একটা ডিরেক্টরকে টাকা দেয় সেই বিশ্বাস করে যে এই লোকটা আমায় টাকা দেবে, আর সে পরিচালকরা 90% ছবি বাংলায় প্রডিউসার টাকা পায় না। প্রডিউসাররা স্বপ্ন নিয়ে আসে, ভাবে ফালতু একটা ইন্ডাস্ট্রি, ব্যাক করে চলে যায়। আমাদের যে এত আইন আছে, নিয়ম আছে, শৃঙ্খলা আছে, এত মানুষ নিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এইটাই কোয়ালিটি টাইম দিতে হবে, এই সময় খাবার দিতে হবে, এই সময় লাঞ্চ ব্রেক দিতে হবে, পয়সা কীভাবে আসবে তার হিসেব কে করবে? সিনেমা শুধুমাত্র সিনেমা ভালো হলে লোকে দেখবে কী করে দেখানো যায়, তার কোথায় সে ব্যবস্থা? কেন আমাদের এখানে অন্যান্য, সে এখন সব জায়গাতেই চলে, এখন সাউথ ইন্ডিয়ান ছবি এখন বাংলায় চলে, তার মধ্যে থেকে আপনি বাংলা ছবি করে বাংলা ছবিকে পয়সা পাওয়াবেন, যে ছবিগুলো মানুষের ধারণা যে সুপারহিট হয়েছে সেগুলো এই স্বাভাবিক কলকাতা শহরের মধ্যে জনপ্রিয়। গ্রামে যান না, ফাঁকা হল, হলের টিকিট কাউন্টারের সামনে একটা কুকুর শুয়েছে, প্র্যাকটিক্যালি বলছি, হ্যাভ সিন। যারা আমরা হিট বলে চিৎকার করছি, আমি আমার ছবির কথাও বলতে পারি আর 5টার ছবির কথা বলতে পারি, তার মানে হয় না তা নয়, ডেফিনেটলি হয়, কিন্তু সব হয় না। যা আমরা বলি তা আমরা গ্রামে গেলে অন্য রূপ দেখি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে ছবি করেছেন, কাজ করেছেন। দেবজিৎ, সেই অর্থে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পরে বাংলার সব থেকে বড় 2 সুপারস্টার, এই দুজনের সঙ্গে তো কাজ করা হয় না। এটা কেন হয়নি? আপনি অ্যাপ্রোচ করেননি, বাজেটে নেননি? আমার সাথে দেবের একবার ফ্লাইটে দেখা হয়েছিল, আমরা ফিরছিলাম বম্বে থেকে, তখন বলেছিলাম যে, তখনই ছবির কথা বলেছিল আমার তখন 1.5 বছর কোনো টাইম, 1.5 বছর ওয়েট তো আমার পক্ষে সম্ভব না। আমি ছবি করতে গেছি, যখন ছবি করতে গেছি তখন দেবের সাথে আমি যোগাযোগটা হয়নি। আবার যখন হয়তো তখন যোগাযোগ যখন করার সময় 1.5 বছর পরে, তখন আমি যখন ছবি করছি তখন দেবের সাথে যোগাযোগ করিনি। আবার 6 মাস পরে যখন হয়তো কথা বলতে গেছি তখন ও আবার বিজি 3টে ছবি নিয়ে, কারণ দেব কখনো ফাঁকা বসে থাকেনি। ইচ্ছে ছিল দেবকে নিয়ে সত্যি একটা ছবি করার, কিন্তু নিশ্চয়ই করবো। অর্থাৎ দেব নিয়ে কথা হলো, তাহলে এক লাইন জিতের ব্যাপারও যা, দেব সম্পর্কে যেমন আপনার ভাবনা ক্লিয়ার, আগে অ্যাপ্রোচ করতে চেষ্টা করেছিলেন, সময় হয়নি তখন, পরে হচ্ছে না। জিতের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আমি না স্বাধীনভাবে ছবি করতে খুব ভালোবাসি। আমার কোথাও কাউকে নিয়ে কাজ করতে গিয়ে মনে হয় যেটা আমি আগে কখনো ফিল করিনি। এখন স্বাধীনতা কিন্তু অনেক বাধা পড়ে। আমি আপনাকে নিয়ে সাবলীল, আপনি অ্যাজ ক্যামেরাম্যান, অ্যাজ ডিওপি, আপনার সাথে আমি কাজ করে যতটা কমফোর্টেবল ফিল করব। আমি মিস্টার রামকে নিলে সে বলবে শ্যামকে নিয়ে ডিওপি নিতে হবে, তাকে একে কস্টিউম ডিজাইনার নিতে হবে, একে স্ক্রিপ্ট রাইটার দিতে হবে। আমার মনে হয় সেগুলো আমাকে বাইন্ডিং হয়, তাতে কাজ ভালো হয় বলে আমার মনে হয় না। আমার মনে হয় এটা জোর করে চাপিয়ে দাও, আমি তার বিপক্ষে। কারণ আমি স্বাধীনভাবে নিজে ছবি করেছি, আমি কারো কোনোদিন কোনো সহযোগিতা নিইনি। আমি কিছুই করিনি, কিচ্ছু না। কিন্তু যতটুকু করেছি আমি নিজের ক্ষমতায় না, আমার পরিশ্রমে করেছি। আর আমি অন্যের আন্ডারে গিয়ে, অন্যের রেস্ট্রিকশানে গিয়ে আমাকে এটা করতে হবে, না হলে হবে না, আমি সে কাজ করব, আমি পছন্দ করি না। পার্থদার কথা শুনে বোঝা যাচ্ছে মানুষটা খুব স্বাধীন চেতা। স্টার এদেরকে নিয়ে কাজ করতে গেলে খুব সমস্যা, এদের অনেক। আমি যিশুকে নিয়েও কাজ করেছি, বললাম ভিক্টর ব্যানার্জিকে নিয়ে কাজ করেছি, সৌমিত্রকে নিয়েছি, বোমাদাকে নিয়ে কাজ করেছি, প্রবলেম কখনো হয়নি। তাপসদাকে নিয়েও অনেক ছবি করেছি, ঋতুকে নিয়ে করেছি,
রচনাকে নিয়ে করেছি, অনেকে নিয়ে করেছি। তো আমার অসুবিধা কখনোই হয়নি। অসুবিধাটা কি বলুন তো, আর্টিস্ট হলে ভালো হয়, সম্পূর্ণ আর্টিস্ট হলে খুব ভালো হয়। প্রফেশনাল বহুরূপী আমার পছন্দ হয়, যারা শুধুমাত্র অভিনেতা সাজতে আসে বা হতে আসে, তাদের সাথে আমার একটু মিসম্যাচ হয়। আমি আমার একটা স্বপ্ন নিয়ে, আমার একটা ভাবনা নিয়ে, আমি আমার একটা গল্প নিয়ে আমি অনেক বেশি ভেবে একটা পড়ে যাই। প্রত্যেকটা ডিরেক্টর তাই যায়। আর্টিস্ট এতটা ভালো না, কারণ তার হাতে আরও 4টে ছবি আছে। আমার ভাবনাটাকে যদি আমি সেটাকে ঠিক আমার মতো করে কাজ করতে না পারি, আপনি আমার উপর কিছু চাপিয়ে দেন, আর আমি ক্যামেরাম্যানকে বোঝাচ্ছি আমি এটা চাইছি, ক্যামেরাম্যান বলছে না এটা তো হবে না, এটা হলে ভালো হবে না, তখন মনে হবে যে আমার স্বপ্ন কিন্তু ভেঙে যাবে। আমি এইভাবে লাইন ছাড়া হতে পছন্দ করি না। পার্থদা, আপনাকেই বোধহয় জিজ্ঞেস করা সব থেকে ভালো হবে, একটা ছবি ভালো হোক হিট হোক, এটা করার পেছনে ক্রেডিট কার্ড সব থেকে বেশি আপনার, মানে পরিচালকের, স্টার, তার স্টোরি, গল্প ভালো হতে হবে। সিনেমা হচ্ছে 11 জনের খেলা। ফুটবলে কার জন্য টিম জেতে? 11 জনের জন্য। এখানে ডিরেক্টর ছবি হিট করাতে পারে না, আর্টিস্ট হিট করাতে পারে না, ক্যামেরাম্যান হিট করাতে পারে না, মিউজিক ডিরেক্টর হিট করাতে পারে না। হিট করে সবার সমষ্টিগতভাবে যেটা হয় আউটপুট, তার উপর ছবি হিট হয়, ছবি ফ্লপও হয়। কেন জানেন তো? যে মানুষটা, যে ছেলেটা জল দেয় না আপনাকে, সেই জলটা আপনি খান বলে যে তৃপ্তি ফিল করেন বা আপনার তেষ্টাটা মেটে, সেটাও কিন্তু কাজের ক্ষেত্রে খুব কাজ হয়, তারও অবদান আছে। স্ক্রিপ্ট হচ্ছে অ্যাকচুয়ালি সিনেমায় দুটো জিনিস, হিরো আর হিরোইন। একটা হচ্ছে স্ক্রিপ্ট, স্টোরি হচ্ছে হিরো, স্ক্রিপ্ট হচ্ছে হিরোইন। আই ফিল যদি এই দুটো ঠিক থাকে, তাহলে আপনি যদি একটা গরুকে নিয়ে বা বাদরকে নিয়ে ছবি করেন, সেই ছবিটা কিন্তু হিট হবে। তার কারণ বাদরের ছবি হিট হতে আমরা দেখেছি। তেরে মেহের বানিয়া বলে একটা ছবি হয়েছিল এক সময়, জ্যাকি শ্রফে, তাতে একটা কুকুর ছিল, ছবিটা হিট করেছিল। জ্যাকি শ্রফের থেকেও কিন্তু কুকুরটার ছিল বেশি, এবং আমি শুনেছিলাম, সত্যি মিথ্যে জানি না, সে কুকুরটা নিয়ে ফ্লাইটে করতো, ট্রাভেল করতো সেই সময়। তো সুতরাং আমি বলবো কেউ ইম্পর্টেন্ট নয়, সবাই সমষ্টিগতভাবে যেটা করে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা যদি করতে পারেন, আপনার ছবি হিট হতে বাধ্য। জীবনের এই পর্যায়ে এসে অনেকের অবদানই আছে, গঙ্গা যমুনা, এদের কতটা ক্রেডিট আজকের পার্থসারথী জোরদার হয়ে ওঠার পেছনে? আপনি এই কথাটা একটা সাংঘাতিক কথা আমায় মনে করিয়ে দিলেন। আমি গঙ্গা যমুনাকে নিয়ে যে ডকুমেন্টারিটা করেছিলাম অনেক বছর আগে, তো তখন বৈদ্যনাথ চক্রবর্তী বলে একজন ডক্টর ছিলেন, যিনি টেস্ট টিউব বেবি নিয়ে করতেন, তার ইন্টারভিউ নিতে গেছিলাম। তো গঙ্গা আর যমুনা দুজন অসম্ভব ঝগড়া করছে। ওদের স্টমাক একটাই, মাথা দুটো, শরীর দুটো, স্টমাক থেকে এক, এবং ওরা ঠিক অনেকটা মাকড়সা যেরকমভাবে চলে ওইভাবে ওরা চলাফেরা করে। দুজনে কথা বলে, ঝগড়া করে, চুল টানাটানি করছে। আমি দেখতাম, আমার একটা কেমন যেন লাগতো। ওদের ইন্টারভিউ হয়েছে, মেলায় গেছি, ওরা খুব ভালো ব্যবহার করেছে। বৈদ্যনাথ চক্রবর্তীকে আমি জিজ্ঞেস করেছিলাম, ধরুন লিভার ক্যান্সার হলো, তাহলে তো দুজন একই সঙ্গে মারা যাবে, কিন্তু হঠাৎ যদি কারো ব্রেন স্ট্রোক হয় তাহলে কী হবে? মাথা তো দুটো আলাদা। আমার মনে আছে বৈদ্যনাথ চক্রবর্তী বলেছিল, আমি বলতে পারবো না, মারা দুজনেই যাবে, একজন তো কিছুক্ষণ বেঁচে থাকবে, অনেকটা কিছুক্ষণ হলেও সুস্থ থাকবে, কারণ বডি তো পুরোটাই তো বডি, এফেক্ট করবে পুরোটাতেই, আলটিমেটলি সেকেন্ড এফেক্টও হবে, তার কিছুটা হবে। যেমন গঙ্গা যমুনা করার পরে আমাকে মানুষ একটু চিনতে শুরু করেছিল এই কাজটার মাধ্যমে। গঙ্গার পছন্দ একটা ছেলেকে, যমুনার পছন্দ একটা ছেলেকে, সে এক অদ্ভুত ব্যাপার। সেই নিয়ে আমি ডকুমেন্টারিটা করেছিলাম। তো মনে পড়ে ভালো লাগলো যে আপনি আমায় মনে করিয়ে দিলেন, থ্যাংক ইউ। গঙ্গা যমুনা আমার জীবনে একটা মাইলস্টোন, খুব ভালো একটা সময়। মাননীয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যদি কারো দেখা না থাকে প্লিজ এখনও খুঁজবেন গঙ্গা যমুনার স্টোরি বা ভিডিও দেখবেন। এখন বোধহয় 50-52 বছর বয়স, পার্থদা বললেন, তা ওদের
খানিকটা অবদান তো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই পার্থসারথী জোয়ারদার হওয়ার পেছনে মনে হয়নি ওটা সিনেমারও সাবজেক্ট হতে পারে, ওই ধরনের কিছু। হ্যাঁ সব কিছুই সিনেমার সাবজেক্ট হতে পারে। আমরা পা বলে একটি ছবি দেখলাম। হ্যাঁ হ্যাঁ একদম। কিন্তু আমার ওকে নিয়ে অ্যাকচুয়ালি আমার তো একটা ক্যাপাসিটি আছে, আমি এভারেস্ট জয় করতে পারবো, বা আমি সমুদ্রের উপর দিয়ে এপার থেকে ওপার যাওয়ার যে চেষ্টা এসব করবো। এক একজন এক একটা পারে, কেউ এভারেস্ট জয় করতে পারে, কেউ সমুদ্রের উপর সুইম করতে পারে। আমার মনে হয়েছে যে ওই কনসেপ্ট নিয়ে আমি ছবি করে করার মতো সেই মানসিকতা বা ভাবনা কখনো আমার আসেনি। আমি একজনকে দেখেছিলাম যে একটা বাচ্চা মেয়ে, সে প্রেগনেন্ট হয়ে রাস্তার ফুটপাতে ঘুরছে। তো সেই বাচ্চাটাকে দেখে, খুব ছোট বয়স তার, তো আমি ট্যাক্সিতে ছিলাম, হলুদ ট্যাক্সিতে, সিগন্যালে দাঁড়িয়ে ছিল, মেয়েটাকে আমি দেখছিলাম। দেখার পরে আমি বাড়ি আসার পরে ভাবলাম এই মেয়েটা কী হবে, এই মেয়েটার ভবিষ্যৎ কী। আলটিমেটলি জানি না মেয়েটা এখন কোথায়, কিন্তু সেইটা নিয়েই আমি মাসুম করেছিলাম ছবিটা। সে 14 বছরের মেয়ে প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে ভবিষ্যৎ কী। আমরা বাবা মারা ছেলে মেয়েদের এত শাসন করে ফেলি, সে ভুল করেছে, কিন্তু সেই ভুলটার থেকেও যে বাবা মা আরও বেশি ভুল করে ফেলে, সেই ভুলটাকে কেন্দ্র করেই সেই ছবিটা করেছিলাম। যেমন একটা ছবিতে আমি ছিলাম ক্রিয়েটিভ হিসাবে, তেতো বলে। তাতে একটা ছেলে ছোটোবেলা থেকে তাকে স্কুলে কলেজে যেখানে কাজ করতো সেখানে সবাই ওকে বোকা বানাতো, খেপাতো, মদ ছুড়ে দিত, জামা কাপড় খুলে দিত, মেয়ে সাজাতো, লিপস্টিক লাগিয়ে দিত, ফেসবুকে ছবি পোস্ট করতো। আস্তে আস্তে ট্রমাটাইজ হয়ে যায়, সব ছেড়ে চলে যায় পাহাড়ে, একটা হোমস্টে কেনে থাকে। হোমস্টে থাকতে থাকতে ওর মনে হয় ওর তো বার্থডে, তো সেই পুরনো যারা আমাকে টর্চার করতো তাদের একদিন ডেকে নিয়ে সব মিটিয়ে নিই। আমি আর এই টেনশন নিতে পারছি না, সারাদিন ওদের কথা মুখ গুলে ভাববে, সবাইকে ডাকবে, আর ওরা ভাববে চলো আবার একটু আনন্দ হয়ে যাবে, আনন্দ করতে আসে। এবার একটা একটা করে মার্ডার করতে থাকে, সব কটাকে মার্ডার করে। তার গার্লফ্রেন্ড ছিল, সে তাকে শুধু ছেড়ে মার্ডার করে ঘুমোতে চলে যায়। আমি তো পুলিশ ধরবেই। লাস্ট সিন হচ্ছে ওকে ঘুম থেকে ডেকে তুলছে যে শিগগিরই ওঠো, ওরা সবাই এসে গেছে। এবার ও সবাইকে দেখছে যে আমি তো ওকে এইভাবে ওদের মার্ডার করেছি, ওর হাসতে পারছে, সেটা ওখানেই শেষ। তো গল্প আমি আপনাকে যেভাবে বলবো আপনি তো সেভাবেই দেখবেন। গল্প বলাটা হচ্ছে সবচেয়ে বড় স্টাইল। 5 জনের কাছে গল্প শুনবেন, দেখবেন কোনো একজনের কাছে গল্প শুনতে আপনার বেশি ভালো লাগে, সে গল্পটা বলে খুব সুন্দর। গল্প বলার একটা স্টাইল আছে, যেটা শুনতে বেশ শ্রুতিমধুর লাগে। আর কেউ গল্প বলে যার গল্প একদম ভালো লাগে না, কী বললো বোঝা গেল না। তো আমি মুখে ভালো গল্প বলতে পারি না, সিনেমাতেও না, তবু মুখে যা বলি তার থেকে সিনেমায় একটু বলার চেষ্টা করতে পারি ভালো করেই। পার্থসারথী জোয়ারদার, আমি কিছুদিন আগে দেবিকা মুখোপাধ্যায়ের একটা ইন্টারভিউ করলাম। উনি একটি সহজ সরল লাইন বললেন, আমি জানি না এখন কজন বললেন আগেকার দিনের পরিচালকেরা নাম করিয়ে দিত, আপনার কাছ থেকে তো কম ছেলেমেয়েরা সেই অর্থে নাম করে চলে যায়নি, বেশ অনেক সংখ্যাটায়। এরা কেমন খোঁজখবর, যোগাযোগ? তনুশ্রী চক্রবর্তীর প্রথম ছবি আমার সাথে, আমি ব্যাংককে শ্যুট করেছিলাম। ও এরকম আমি পার্ক স্ট্রিটের অফিস ছিল আমার, কাছের ঘরের বাইরেও 3টে মেয়েকে সিলেক্ট করেছিলাম, তার মধ্যে একজনকে নেব। তনুশ্রী চক্রবর্তী কখনো ক্যামেরার সামনে তখনও যায়নি। আলটিমেটলি তনুশ্রীকে নিয়েছিলাম, আর সুজয় বলে একটি ছেলেকে নিয়েছিলাম। তনুশ্রী তো আজকে বেশ নাম করেছে, খুব ভালো পাঠ করে। আমার সঙ্গে আর কাজ করা হয়নি ওর। আমি প্রথম হিরোইন নেই ঋত্বিকাকে, মাসুকে। শ্রীলেখার প্রথম রিলিজ ছবি কিন্তু আমার সাথে, সাগর বন্যা। সুমনকে হিরো প্রথম মানে অভিনয় করতো, কিন্তু প্রথম ছবি অভিনয় হিরো অ্যাজ হিরো আমার সঙ্গে পাঠ করেছিল। এরকম অনেকে আছে, যেমন আরেকজন আছে, আমি একটা ছবি করেছিলাম, ছবিটা খুব হিট করেছিল। ছবিটা হিট করেছিল, আমি মনেই পড়ছে না, এই যে এইটা প্রেমরোগ ছবিটা খুব হিট করেছিল, ভীষণ জনপ্রিয় হয়েছে।
তাদের মেঘনা হালদারও ওর ওটা প্রথম কাজ ছিল, খুব ভালো পাঠ করেছে। কিন্তু আমি কাউকে দাঁড় করানোর ক্ষমতা রাখি না। যে যার কোয়ালিটিতে, ক্ষমতায়, তাদের অ্যাক্টিভিটিতে, তাদের অভিনয়ের জোরে তারা কিন্তু যে যা দাঁড়িয়েছে তাদের নিজস্ব ক্ষমতায় দাঁড়িয়েছে। আমি কি হয়েছে, একটা মাধ্যম, একটা সুযোগ দিতে পেরেছি, ওরা পাঠ করেছে, ওরা আজকে এস্টাবলিশড ভালো কাজ করছে। যোগাযোগগুলো থাকে সকলের সবার সঙ্গে নেই, সবার সঙ্গে নেই। অনেকে হয়তো প্রথম ছবি আমার সাথে সেটা বলেও না, হয়তো যে ছবিটা পরে 3 খানা পরে ছবি রিলিজ হয়ে হিট হয়েছে সেটা বলে। তার কারণ সবারই ইনসিকিউরিটি আছে তো, আর এগুলো আমাকে টাচ করে না। ও আমার নাম বললে আমি এক্সট্রা একদম কিছু পাবো না, ও আমার নাম না করলে আমি কষ্ট একদম পাই না। পার্ট অফ লাইফ, যে যেরকম চলছে চলুক। এখনকার দিনে প্রচুর ছেলেমেয়েরা তারাও তো স্বপ্ন দেখে ছবির জগতে আসবে। পার্থসারথী জোয়ারদারের ছবিতে অভিনয় করার জন্যে দূরে যারা দেখছে কারো ইচ্ছে হলো, কি পদ্ধতিতে আসবে? আমার একটাই কথা হচ্ছে যে যদি কোথাও কাজ না পাও তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। নিতে পারবো কিনা জানি না, কারণ আমি আগে দেখবো। যদি মনে হয় তুমি বিহাইন্ড দ্য ক্যামেরা খুব ভালো মানুষ, ফ্রন্ট অফ দ্য ক্যামেরা তুমি খুব ভালো অভিনেতা, তবে তুমি কাজ পাবে। তোমায় নিয়ে গিয়ে আমি বিপদে পড়তে চাই। এটি ছেলেকে নিলাম, ছেলে 2 দিন শ্যুট করলো, পরে বললো স্যার আমার ব্যবসার কাজে আমি বাইরে চলে গেছি, আমি না আপনারা করতে পারবো। আমার যা ক্ষতি হয়েছে সেটা আমি জানি, আমাকে যা কৈফিয়ত দিতে হয়েছে, আমাকে যেভাবে ম্যানেজ করতে হয়েছে সে কল্পনা করা যাবে না। এই জন্য বিহাইন্ড দ্য ক্যামেরা ভালো মানুষ হতে হবে, ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা ভালো অভিনেতা হতে হবে। যদি আর অডিশন দাও, আসো, আমার সঙ্গে যোগাযোগ করো, আমার যে সুযোগ থাকে 100% চার্জ করো, এবং আমি রেমুনারেশন দিয়ে আর্টিস্টকে নেব। আমি টাকা দিয়ে পচা আপেল কিনবো না, টাকা যখন দেব ঠিকঠাক আপেলটা আমি কিনবো, যেটা আমি খেতে পারি। এইটুকু আমার স্বার্থ। পার্থদের নতুন কোনো কাজ ছবি আসছে? আমার দেখুন, সিনেমা না করলে খাবো কি? আমার তার কোনো প্রফেশন নেই, আমি ব্যবসা করতে জানি না, কিছু জানি না। আমি যতদিন সুস্থভাবে চলতে ফিরতে পারবো, আমার মাথা কাজ করবে, ব্রেন কাজ করবে, আমি সিনেমার মধ্যেই বেঁচে থাকতে চাই। আমি সিনেমা বানাবো, আরও সিনেমা বানানোর ইচ্ছে, মানে মাইলস টু গো বিফোর আই স্লিপ। তো সব কিছু নিয়ে থাকবো। কারো যদি প্রয়োজন হয়, কারো যদি ইচ্ছে থাকে, মেটাতে পারবো কিনা জানি না, আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। প্রায় শেষের দিকে, আজ থেকে 25-30 বছর আগে ওই বাচ্চা ছেলেটি যার পাণ্ডব গোয়েন্দা দেখে মনে হলো টালিগঞ্জে পা রেখে খোঁজাখুঁজি করছিল, আজকে যে ছেলে মেয়েগুলো থাকে মফস্বলে, শহরতলিতে, একটু গ্রামে, তারা যদি মনে করে যে আমিও আগামী দিনে কোনো ডিরেক্টর হতে চাই, কি করতে হবে এই ছেলে মেয়েগুলোকে? ডিরেক্টর হতে গেলে ডিরেকশনটা জানতে হবে। ডিরেকশন শুধুমাত্র অ্যাকশন আর কাট নয়। ডিরেকশন মানে মুখে গল্প বলা নয়, ক্যামেরা দিয়ে গল্প বলা। ক্যামেরা দিয়ে গল্প বলতে গেলে ক্যামেরার অপারেটিংটা জানতে হয়। অপারেটটা কীভাবে করবে, কীভাবে এডিট হয়, কীভাবে মানে শট টু শট জোড়া হয়, কেন জোড়া হয়। এখন তো অনেক নতুন টেকনোলজি এসে গেছে, সেগুলো কি মোবাইলে একটা মেয়ের ছবি তুললাম ভিডিওতে, যে লাইক করলাম অনেক, তাতে কিন্তু ডিরেক্টর হওয়া যাবে না, আই এম সরি। যে কেউ হতেই পারে, তার ইচ্ছে, তার ক্ষমতা। অ্যাকচুয়াল ডিরেক্টর হওয়া যাবে যারা ডিরেকশন করছে, যারা ডিরেকশনটা জানে, তাদের মধ্যে তারা ডিরেকশন নিয়ে অনেক ভাবনা চিন্তা পড়াশোনা করে কিন্তু ডিরেকশনটা দিচ্ছে। একটা 16 পাতার সিন সিরিয়াল হচ্ছে, সিরিয়াল দেখতে গিয়ে কখনো মনে হয় যে না শর্ট গন্ডগোল আছে? না, তারা জানে সেটা। সিরিয়াল যারা করে, বেশ কিছু ডিরেক্টর আছে, তারা যথেষ্ট ভালো জানে, লেফট রাইট সেন্স আছে তাদের লেন্সের সম্বন্ধে জানে। তো সুতরাং আমি বলবো নিশ্চয়ই সবাই সব কিছু করতে পারে। আমি ওই বললাম যোগ্যতা অনুযায়ী, মানে তোমার যা পায়ের সাইজ সেই তুলনায় জুতো পরো। যদি তুমি ছোট জুতো পরো, পায়ে কিন্তু ফোসকা পড়বে। পার্থদা বেশি সিরিয়ালে পরিচালনা করলো না, তার কারণ কি এটা? স্বাধীনভাবে কাজ করতে না পারা? বিশ্বাস করবেন না, সিরিয়াল করতে গেলে হিরোইন কোন শাড়ি পরবে বা কোন মেয়েটি পাঠ করবে সেটা কিন্তু চ্যানেল থেকে ঠিক করা হয়, এবং আপনি ওখানে কোনো কথা বলতে পারবেন না, না এই শাড়িটা চলবে না।
আর এই সিনটা হয়তো কেটে বাদ দিয়ে দাও, এই সিনটা ওখানটা হবে না, ব্যাকগ্রাউন্ডটা ওরকম হবে না, এটা চেঞ্জ করে দাও। আমার ওটা পছন্দ না, মানে আমি এই নিয়ে কোনো কমেন্ট করবো না, করলে অনেক কিছু বলার আছে। হ্যাঁ, সিরিয়াল একটা অন্য মাধ্যম, আমি হয়তো পারি না, হতে পারে আমি পারি না, হয়তো জানি না, এমন হতে পারে। পুরস্কার দেওয়া, এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পুরস্কার দেওয়া হয় বছরের সেরা, এই সেরা কিভাবে দেখেন বিষয়টা? পুরস্কার দেওয়াটা হচ্ছে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে কেউ কেউ যোগ্যতায় পায়, কেউ অযোগ্যতায় পায়। অযোগ্যতার আমি সব জানতাম না, পয়সা দিয়েও পুরস্কার কেনা হয় এটা যখন জানতে পারি তখন মনে হয়েছিল বাংলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়সা দিয়ে যখন পুরস্কার কেনা হয় তখন আমার মনে হয়েছিল যে তাহলে পুরস্কারের ভালোটা কি। তো আমি আমার পয়সাও নিয়ে এই পুরস্কার কিনতেও পারবো না, আর যদি কোনো যোগ্যতা দিয়ে কখনো পাই তাহলে ভালো লাগবে। আমার আপাতত আর কোনো প্রশ্ন নেই মাননীয় দর্শক পার্থসারথী জোরদারকে, কিন্তু আপনার তো অনেক কিছু বলার থাকতে পারে মাননীয় দর্শক। আমার শুধু একটাই কথা বলার সবাইকে, যে সিনেমা দেখুন, এবং সিনেমা কিন্তু অলরেডি এখন আইসিইউতে আছে। একটা সময় ছিল যখন বিয়ের পরে মেয়েরা বাপের বাড়ি আসতো, তখন তাদের উৎসব ছিল যে সবাই মিলে 12-14 জন 15 জন মিলে টিকিট কেটে সিনেমা দেখতে যেত। সব বন্ধ হয়ে গেছে। আমরা ক্রমশ বাচ্চারা যখন আমরা পাগলের মতো খেলতে যেতাম, এখন সবাই মোবাইলে কিন্তু আটকে যাচ্ছি। মোবাইল আমাদের অনেক দিচ্ছে, আমাদের আটকে দিচ্ছে। কিন্তু আমি বলবো একটা কথা, সিনেমাকে বাঁচাতে গেলে কিন্তু দর্শককে সিনেমা দেখে বিচার করে বলবেন বাজে ছবি, একদম ছবি বানাতে পারেন না, কেন বানিয়েছেন দেখে বলুন। না দেখে আপনি বলবেন না শুনলাম ওই ছবিটা খুব খারাপ, শুনলাম ওই ছবিটা খুব ভালো। একটা প্রযোজক, একটা পরিচালক অনেক পরিশ্রম করে সিনেমা বানায়, আর সিনেমা একটা শিল্প, সেই শিল্পকে যদি না বাঁচান একটা যুগ মরে যাবে, সমস্ত শেষ হয়ে যাবে। সিনেমা দিয়ে বলা গল্প সেটা আজ 100 বছরের উপরে সে নিয়ে আমরা বেঁচে আছি, আমরা এনজয় করছি, আমাদের জীবিকা। এরপর তো যদি সিনেমা হলে সিনেমা না চলে তাহলে তো আমাদের কাজ থাকবে না। সবাই ভালো থাকুন। আর যদি আপনাদের কারো মনে হয় কখনো অভিনয় করবেন, কখনো ডিরেকশন করবেন, কোনো টেকনিক্যাল কাজ করবেন, প্রপার জায়গায় যান, পরিশ্রম করুন। খুব ভুল লোক পাবেনই, প্রত্যেক 3 জন অন্তর একটা করে ভুল লোক দাঁড়িয়েছে, কিন্তু ভালো লোকও আছে, তাই জন্য ইন্ডাস্ট্রি বেঁচে আছে। যদি করতে পারেন আপনিও কিন্তু পৌঁছতে পারেন ঠিক সেই শীর্ষে। ভালো থাকবেন, নমস্কার। আজকের মতো আলাপচারিতা তাহলে এখানেই থাক, আগামী দিনে নিশ্চয়ই আপনার সঙ্গে নিশ্চয়ই কথা হবে। ভালো থাকবেন পার্থ, নমস্কার। আপনারা দেখতে থাকুন টলিউড ফোকাস কলকাতা সিনে স্বরূপ। এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন। আর সিনে স্বরূপ যেমন দেখবেন, জুরি নাম্বার 1 দেখবেন, আর টলিউড ফোকাস কলকাতাতে প্রচুর ভালো ভালো ভিডিও পাবেন, সেগুলো দেখবেন, নিজেদের মতামত জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এটুকুই, নমস্কার, সবাই ভালো থাকবেন, নমস্কার। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।